আপনারা জানেন যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন 162 কিশোরগঞ্জ 1 আসন হতে নির্বাচিত এবং গেজেটে প্রকাশিত বিজয়ী প্রার্থী প্রাক্তন জনপ্রশাসন মন্ত্রী এবং এমপি সৈয়দ আশরাফুল ইসলাম শপথ গ্রহণের পূর্বেই মৃত্যুবরণ করায় উক্ত আসনে আগামী 28 ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয় এবং এটার মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ হলো 31 জানুয়ারি বৃহস্পতিবার। এই 31 জানুয়ারি বৃহস্পতিবার এবং ভোট গ্রহণের তারিখ 28 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। এটা উপনির্বাচন, এটা একদম যেহেতু শপথ গ্রহণ করে নাই, উপনির্বাচন হয় যদি কোনো শপথ গ্রহণের পরে মৃত্যুবরণ করেন তখন উপনির্বাচন হয়। যেহেতু উনি নির্বাচিত, গেজেটে প্রকাশিত, কিন্তু শপথ গ্রহণের পূর্বেই উনি মৃত্যুবরণ করেছেন, এটা সাধারণ নির্বাচন হিসাবে গণ্য করে এই তফসিল ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 31 জানুয়ারি, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 3 ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 10 ফেব্রুয়ারি এবং ভোট গ্রহণের তারিখ 28 ফেব্রুয়ারি। একদম আবার ফ্রেশ ইলেকশন হবে, আবার নতুন করে সবাই মনোনয়নপত্র দাখিল করতে হবে, এগুলো বাছাই হবে, প্রত্যাহার করতে হবে। এটা ক্লিয়ার তো না? আচ্ছা, না দশম উনি তো গেজেটে প্রকাশিত একাদশ জাতীয় সংসদ, আর যেহেতু ওই দশমের আর উপনির্বাচন করার কোনো সুযোগ নেই গেজেট হওয়ার পরে। জি না, আর উপনির্বাচন করার কোনো সুযোগ নেই। আরেকটি হলো যে আপনারা জানেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়রের শূন্য পদে উপনির্বাচন, ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মোট 36টি সংরক্ষিত এবং সাধারণ ওয়ার্ডের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে যেটা হবে সেটি হলো, এগুলো ইউনিয়ন ছিল, এগুলো সম্প্রসারিত ওয়ার্ড, এরকম 36টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা না 36, 18 প্লাস 18 36, উত্তরে 36টি ওয়ার্ডে এবং দক্ষিণে 18টি ওয়ার্ডে এবং উত্তরে 18টি ওয়ার্ডে, এবং মেয়র পদে শূন্য আসনে উপনির্বাচন। এটাও ভোট গ্রহণের তারিখ 28 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। তবে এখানে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 30 জানুয়ারি, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 2 ফেব্রুয়ারি, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 9 ফেব্রুয়ারি শনিবার, ভোট গ্রহণের তারিখ 28 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। জি, আরেকটি সিদ্ধান্ত হয়েছে, যেহেতু গত আপনাদের সাথে যখন আমরা ব্রিফিং করছিলাম তখন আমরা বলেছিলাম যে সংরক্ষিত মহিলা আসনে তফসিল ঘোষণা করা হবে 17 ফেব্রুয়ারি। যেহেতু আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই জন্য আমরা একটু আগিয়ে নিয়ে এসে এটা ফেব্রুয়ারির 3 তারিখে তফসিল ঘোষণা করা হবে। 17 তারিখের পরিবর্তে ফেব্রুয়ারির 3 তারিখ তফসিল ঘোষণা করা হবে সংরক্ষিত মহিলা আসনে। জি, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে যেটা 17 তারিখ তফসিল ঘোষণার কথা ছিল, সেটা এগিয়ে এনে 3 ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হবে। আপনারা জানেন এটা কেন করা হয়েছে, এটি যেহেতু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন আমাদের কাছে সমাগত, এই জন্য এই সংরক্ষিত মহিলা আসনে সাধারণত ভোটাভুটি হয় না, এই জন্য আমরা একটু তফসিলটা আগে এনে এটা নিষ্পত্তি করতে চাই। না, হিজড়া গ্যাজেট নোটিফিকেশন করা আছে তারা তৃতীয় লিঙ্গ হিসাবে, কিন্তু এটা ভোটার তালিকায় এখনও যদি কারো নাম মহিলা হিসাবে গণ্য করা হয়ে থাকে সেক্ষেত্রে তারা কিন্তু সেটার সুযোগ পাবে। না, পুরুষ যদি সে পুরুষ খাতায় নাম লেখায়
তাহলে কিন্তু সেক্ষেত্রে সেটা পারবে না। আরেকটি হলো যে আমাদের পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন, সেটি আমরা 3 তারিখ মাননীয় কমিশন বসবেন এবং সিদ্ধান্ত গ্রহণ করবেন কোন কোন বিভাগ বা জেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সিদ্ধান্ত হয়েছে 5টি ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটা প্রথম ধাপে 8 অথবা 9 মার্চ এই তারিখ হবে এবং দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ আর পঞ্চম ধাপ হবে রমজান মাসের ঈদের পরে। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন 5টি ধাপে অনুষ্ঠিত হবে। আগামী 3 ফেব্রুয়ারি এটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে কোন কোন জেলা বা উপজেলা এই ধাপে অনুষ্ঠিত হবে সেটি জানানো যাবে। তবে প্রথম ধাপটা অনুষ্ঠিত হবে মার্চের 8 অথবা 9 তারিখ, আর দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ বিভিন্ন পর্যায়ক্রমে 7 দিন 8 দিন পর পর এগুলো সিদ্ধান্ত গৃহীত হবে। আরেকটি হলো যে পটুয়াখালী পৌরসভা এবং বরগুনা জেলার আমতলী পৌরসভা, এটা সাধারণ নির্বাচন, এটা আগামী 28 ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও 11টা ইউনিয়ন পরিষদ, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ড এবং জেলা পরিষদের বিভিন্ন ওয়ার্ডে এগুলো উপনির্বাচন অনুষ্ঠিত হবে 21 তারিখে 28 ফেব্রুয়ারি। স্যার, এই 2 পৌরসভার মনোনয়নপত্র দাখিল এবং বাছাই এটা 31শে জানুয়ারি, যেটা কিশোরগঞ্জে যেভাবে বলা হয়েছে ঠিক অনুরূপ। স্যার, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন এর আগে আইনি জটিলতা আটকে গিয়েছিল, সেই জটিলতা আবারও আছে কিনা, আপনাদের কোনো অ্যানালিসিস এরকম করেছেন কিনা? না, আমরা হাইকোর্টের যে আদেশ এটা আমরা পর্যালোচনা করেছি যে মহামান্য হাইকোর্ট সরাসরি ইতিপূর্বে যে রিটগুলো করেছেন ওই রিটগুলো সরাসরি খারিজ করে দিয়েছে। এটা যদি কেউ রিট করে মাননীয় আদালত যদি কোনো অনুরূপ সিদ্ধান্ত দেন তখন বিবেচনা করা যায়। আপাতত আইন মানে নির্বাচন অনুষ্ঠান করার জন্য কোনো আইনগত বাধা নেই। না, একদম ফ্রেশ তফসিল, ফ্রেশ তফসিল। না না না, আবার নতুন করে সবাইকে মনোনয়নপত্র জমা দিতে হবে। কারণ হলো ওইটা মনোনয়নপত্র দাখিলের আরও 2 দিন বাকি থাকতেই কিন্তু এটা স্থগিত হয়ে গেছিল। সুতরাং যদি এমন হতো যে মনোনয়নপত্র দাখিল হয়ে গেছে এর পরবর্তীকালে স্থগিত হলে হয়তো আগে যারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন তারাটাই বৈধ থাকতো, যেহেতু আরও 2 দিন সময় ছিল মনোনয়নপত্র দাখিল করার জন্য। সেই সবই নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে, এটা পুরোটাই একদম আবার নতুন করে শুরু হবে। জামানতের টাকা এটা ওনারা চাইলে ফেরত দেওয়া হবে। যে রিটার্নিং কর্মকর্তা উত্তরের জন্য আর দক্ষিণের জন্য আমাদের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। শপথ পর্যন্ত নিচ্ছে না, তারা ওই নির্বাচনী রেজাল্ট তারা প্রত্যাখ্যান করেছে। এমন অবস্থায় এসে এখন এটা একটি স্থানীয় সরকার নির্বাচন, আইনের বাধ্যবাধকতা আছে, কারণ আগামী মে মাস নাগাদ সব কটা উপজেলার মেয়াদ উত্তীর্ণ হবে। সুতরাং আমাদের আইন মোতাবেক তফসিল ঘোষণা করতেই হবে। এখানে স্থানীয় সরকার নির্বাচনে কে আসবে না এটা কিন্তু নির্বাচন কমিশনের বিবেচ্য বিষয় নয়। ঢাকা উত্তরের মেয়র পদেরটা উপনির্বাচন আর বাকিগুলো ফ্রেশ নির্বাচন। কাউন্সিলের যে যতদিন মেয়াদ থাকে ততদিন না, মেয়াদ পরিষদের মেয়াদ শেষ হলে ওই মেয়াদও শেষ হয়ে যায়। এটা শূন্য ঘোষণার প্রশ্নই ওঠে না, কারণ এটা যেহেতু শপথ গ্রহণ করলে ধরে নেওয়া হতো ওই আসনে একজন সংসদ সদস্য ছিলেন। যেহেতু উনি শপথ গ্রহণের পূর্বেই মৃত্যুবরণ করেছেন, ওই আসনে এখন কোনো সংসদ সদস্য ছিলেন বলে বিবেচিত হয়নি। বিধায়
এটা আমরা আগে যেভাবে তফসিল ঘোষণা করা হয়েছে ওই একইভাবে আমরা তফসিল ঘোষণা করলাম। থ্যাংক ইউ। না, করতে হবে না।